গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প সামাজিক। নীলার বিয়ে কিছুতেই কোথাও ঠিক হচ্ছে না। এই নিয়ে রজতবাবুর জীবদ্দশাতে অশান্তির শেষ ছিল না। নীলার মা রেণুকা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত দিনমানে প্রায় কখনোই তার নাগাল পেতেন না। বাজার, রেশন, দুধ, ডাক্তার, টিউশনি, অফিসে নিরন্ধ্র করে রেখেছিলেন তার নিরবসরটিকে। এই নিয়ে অনুযোগ করে যেতেন, আর রজতবাবু নিজের অক্ষমতা ও নিরপরাধ প্রমাণের এবং নিষ্ক্রিয়তার অপবাদ খণ্ডনের চেষ্টা করতেন। এ বহুদিনের কথা। নীলার বিয়ে আর হল না। এই হতাশা নিয়েই একদিন রজতবাবু ইহজগৎ থেকে বিদায় নিলেন। অবশ্য সেই সঙ্গে সান্ত্বনাও নিয়ে যেতে পেরেছিলেন যে যাদের রেখে যাচ্ছেন তাদের একেবারে উপবাস করে কাটাতে হবে না, কারণ নীলা তার আগে একটা চাকরিতে ঢুকেছে। রেণুকার আফসোস অবশ্য যায়নি, বরং বিলাপ ও পরিতাপ বেড়েছে। সেই সঙ্গে মৃত স্বামীর উদ্দেশ্যে অনুযোগ, অভিযোগও। পুরুষ মানুষের দায় এসব। এ কি আমার করবার কথা? উঠে পড়ে লাগলি কি আর মেয়েটার বিয়ে হতো না? কালো নয়, কুলো নয়, সুন্দরী মেয়ে আমার, বিয়ে পাস। নিজে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে দিব্যি সরে পড়লেন। এখন মর মাগি তুই। আমি এই বয়সে লোকের দৌড়ে দৌড়ে ঘুরি। ও গো, আমাকে একটা পাত্তর দেখে দাও গো। ও গো, আমাকে একটা পাত্তর দেখে দাও গো। সত্যি বিধাতার বিচার বটে। আমাকে যদি আগে নিত তাহলে আর এসব দেখতেও হতো না, বলতেও হতো না। যার দায় সে বুঝত, পারত দিত, না পারত মেয়ে রোজগারে বসে খেত। আমার কি তাতে? ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত যখন নীলা নিজেই তার বিয়ের সম্বন্ধ ঠিক করল, তখন তার মা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন একেবারে। সে স্তব্ধতা অনুযোগের বা দুশ্চিন্তার কারণ দূর হল বলে নয়। সে নীরবতা স্বস্তির ও শান্তির নয়, কারণ তাহলে সেই সঙ্গে মুখে একটা অন্ধকার ছায়াও নেমে আসতো না অমনভাবে। এ ছায়া ও বিষাদের কারণ অনেক। তার খানিকটা নীলা জানত বা অনুমান করতে পেরেছিল, সবটা পারেনি। সাধারণত মেয়েরা এই ধরনের স্বয়ংবরা হলে মেয়ের মা, বাবা বা অভিভাবকরা যে কারণে বিষণ্ণ বা ক্ষুব্ধ হন, এক্ষেত্রে সে কারণ কিছু নেই। নীলা যাকে পছন্দ করেছে সেও ব্রাহ্মণ, বিএসসি পাস, সুশ্রী দেখতে, ভালো চাকরি করে, সম্ভ্রান্ত বংশের ছেলে। সে প্রমাণও রেণুকা পেয়েছেন। ভালো নামকরা ওষুধের কারখানার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, 700 টাকা মাইনে পায়। এছাড়া টিএ থেকেও কিছু বাঁচে। বিদেশেও নিয়ে গিয়ে ফেলবে না। দীর্ঘ অনুপস্থিতিরও ভয় নেই। বিমানের হুদ্দ এখানেই, কলকাতা, 24 পরগনা, বর্ধমান। এমন পাত্র ধনীর ঘরের রূপসী দুলালী মেয়েরও কাম্য। তবে নীলা ভেবেছিল যে বিয়ের পর তার আয়টা বন্ধ হয়ে যাবে বলেই মায়ের দুশ্চিন্তা এত। সেই মতো সে একটা সান্ত্বনাও দিতে গিয়েছিল। আমি যে টাকাটা সংসারে দিতাম মা, এখন অন্তত কিছুকাল তা দিয়ে যেতে পারবো। সে কথা ওর সঙ্গে আমার হয়ে গেছে। ও বলেছে, তোমাকে বিয়ে করছি তোমার জন্যই, তোমার রোজগার খাওয়ার জন্য নয়। স্ত্রীর রোজগারে বসে খাবার প্রবৃত্তি হলে অনেকদিন আগে বিয়ে করতে পারতুম। এতদিন অপেক্ষা করব কেন? আমার হাত খরচা বলে যা 40-50 টাকা তুমি দাও, সেইটাই রাখবো, তার বেশি নয়। তার জবাব দিয়েছেন রেণুকা ভ্রুকুটি করে। যদি তোমার রোজগার বন্ধ হয়ে যাবার ভয়ে হাত পা পেটের ভিতর ঢুকে যেত মা, সে চিন্তায় যদি এত বড় হতো, তাহলে তোমার বিয়ের কথা জনে জনে বলবই বা কেন? তার জন্য এত ব্যস্তই বা হব কেন? তবে প্রশ্নটা নিরুত্তরিতই থেকে যায়। এ এমন একটা কথা যা মেয়েকেও বলতে পারেন না রেণুকা। যেদিন থেকে ওরা নীলার জন্য ছেলে খুঁজতে শুরু করেছিলেন, সেদিন, অর্থাৎ সে সময়
রজতবাবুর হাতে কিছু টাকা ছিল, বেশি নয় অবশ্য, 1000 টাকা। এই টাকাটা তিনি অতি কষ্টে বাঁচিয়ে বাঁচিয়ে, মানে এর মধ্যে লাইফ ইন্স্যুরেন্সের একটা টাকাও ছিল, সেটা খরচ না করে নীলার বিয়ের জন্যই চিহ্নিত করে রেখেছিলেন। নীলা তখন সবে বিয়ে পড়তে শুরু করেছে। ডাকের সুশ্রী না হলেও সুশ্রী মেয়ে, লেখাপড়ায় ভালো, বুদ্ধিশুদ্ধি আছে। ওরা ভেবেছিলেন ওদের মতো মধ্যবিত্ত ঘরের মাঝারি পাত্র পাওয়া খুব কঠিন হবে না। কিন্তু যে কোনো কারণেই হোক, রেণুকার মাসির ভাষায় বের ফুল ফোটেনি বলেই সম্ভবত সেরকম আনে নেয় খায় দায়, এবং অন্তত বিয়ে পাশ পাত্র একটা পাওয়া যায়নি। ওরা যাকে পছন্দ করছিলেন সে বা তার অভিভাবকরা মেয়েও মেয়ের ঘর পছন্দ করেনি, যারা করেছে তাদের ঘরে এরা মেয়ে দিতে চাননি। এইভাবে সময় কেটেছে, বছরের পর বছর। নীলা বিয়ে পাশ করেছে, এমএও পড়েছে বছর 2, তারপর আরও 2 বছর বসে থেকে একটা চাকরিও খুঁজে নিয়েছে। চৌরঙ্গি অঞ্চলে একটা বড় ওষুধের দোকানে চাকরি। সেইখানে এই পাত্র বিমানের সঙ্গে ওর পরিচয়। তাও চট করে কিছু হয়নি, কারণ এই সময় একদিন প্রায় বিনা নোটিশে রজতবাবু মারা গেছেন। আপিস থেকে ফেরার পথে অভ্যেস মতো বাজারে ঢুকেছেন একবার, সেখানে নাকি শরীরটা খারাপ লেগেছে। তা সত্ত্বেও দরকারি জিনিসগুলো কিনেছেন। শেষে খুব খারাপ লাগতে একটা রিকশা করেছেন, কিন্তু রিকশা থেকে নেমে সেই যে চলনে বসে পড়েছেন, আর ওঠেননি। অপরপক্ষেও খুব তাড়া হয়নি। বিমান ছ্যাবলা ধরনের বা আবেগপ্রবণ ফাঁপা ছেলে নয়। জীবন সম্বন্ধে তার ধারণা বেশ কিছুটা দায়িত্বজ্ঞান ঘেঁষা। ফলে পরস্পরকে চিনতে বুঝতে নিঃসংশয় হতে দীর্ঘদিন সময় লেগেছে। সময় নিয়েছে দুজনেই, অপরকে বলে কয়েই। কিন্তু এর মধ্যে বহির্জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। সরকার এর ভেতর বারবার সংবাদপত্রের প্রতিনিধিদের কাছে নিত্য ব্যবহার্য দ্রব্যমূল্য বৃদ্ধির যে হার দেখিয়েছেন, বাস্তবের সঙ্গে তার বিশেষ সম্পর্ক থাকেনি। সরকারের স্বীকার করা হারও যথেষ্ট চড়া, কিন্তু তা আসল বাজার দরের ধারে কাছেও যায় না। আপিসের মাইনে অবশ্য বেড়েছে, তাতে এমন বাড়েনি যাতে এই হুহু ছুটে যাওয়া ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল রাখা যায়। এ অসাম্য শুরু হয়েছে অনেক দিন থেকেই। পাপচক্র, যাকে ইংরেজিতে ভিসিয়াস সার্কেল বলে, তার প্যাচে পড়ে একদিকে যেমন 5-10 টাকা করে বাড়তি বৃদ্ধি হয়েছে, মানে নিয়মমাফিক ইনক্রিমেন্ট ছাড়া, অপরদিকে তেমনি তার অনুপাতে 2-3 গুণ চড়ে গেছে বাজার দর। ফলে টানাটানি, পুঁজি ভাঙা ও শেষ পরিণতি ঋণ করা, কোনোটাই বন্ধ হয়নি। এর ভেতরেই ছেলে মেয়েদের মানুষ করতে হয়েছে। পেট বাড়েনি সত্যি কথা, কেউই বেশি খায় না এ বাড়িতে। তবে তাছাড়া সব খরচাই বেড়েছে। কাপড়, জামা, বই, খাতা, লৌকিকতা, সমস্ত খাতে বিপুল ব্যয় বৃদ্ধি ঘটেছে লাফিয়ে লাফিয়ে। তবু তো খুব বড় সংসার ওদের নয়, মাত্র 3টি ছেলে মেয়ে, কিন্তু সেই 3টিকে মানুষ করতেই প্রাণান্ত ঘটেছে। নেহরুজির স্বপ্ন জীবনযাত্রার মান বৃদ্ধির যে এই পরিণতি হবে, মধ্যবিত্ত সমাজ যে জাতির সে উচ্চমার্গে যাবার রথের চাকায় এমনভাবে পিষ্ট হবে, নেহরুজি বোধহয় তা কল্পনা করেননি। বর্তমানকালের স্কুলে পড়ানোই তো এক শোচনীয় অভিজ্ঞতা। মাঝারি ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেরও যা বায়নাক্কা, বিশেষ মেয়ে স্কুলের, তাতে মনে হয় ব্যবস্থা কোনো কোটিপতি প্রধান দেশের মতো। রজতবাবুদের বাল্যকালে এসব ছিল কল্পনার বাইরে। এসব বাহুল্য আড়ম্বরকে তখন অনভিপ্রেত মনে করা হতো। রজতবাবু আমরণ এই সবিষয়ে প্রশ্ন করে গেছেন সবাইকে, যে মধ্যবিত্ত ঘরের মেয়ে হেডমিস্ট্রেসরা বা স্কুল কমিটির মেম্বাররাও কেমন করে অনায়াসে এই অকারণ ব্যয় করাকে প্রশ্রয় দেন, নিজেরাই প্রস্তাব করেন। মধ্যবিত্ত ঘরের মেয়ে হেডমিস্ট্রেসরা বা স্কুল কমিটির মেম্বাররাও কেমন করে অনায়াসে
এই অকারণ ব্যয় করাকে প্রশ্রয় দেন, নিজেরাই প্রস্তাব করেন। মেয়েদের এক রঙের শাড়ি কি ফ্রক পরে স্কুলে আসতে হবে, ছেলেদের এক ধরনের পোশাক পরতে হবে। এ নবাবে কেন আমরা করব? এর সার্থকতা কি? এই প্রশ্নটা সুস্থ মস্তিষ্কে সহজভাবে কেউ করে দেখেনি বোধ হয়। শুধু একটা বিদেশ থেকে আমদানি করা ফ্যাশনের হাওয়ায় হেলেছেন। যে দেশের নেতা দেশের ইউনিট ইন ডাইভার্সিটির প্রশংসায় পঞ্চমুখ, গৌরবান্বিত, সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে এমন ইউনিফর্মের নেশা পেয়ে বসে কেন? এই বিলাসিতার আড়ম্বরের খরচ টানতে কষ্ট হয়েছে, কিন্তু প্রতিবাদ করতে, ঝগড়া করতে পারেননি। স্কুলে জায়গা পাওয়ায় যেখানে সৌভাগ্যের কথা, সেখানে আবার অনুযোগ অভিযোগ করবে কে? ভিক্ষার চাল কাঁড়া আর আকারা। তোমাদের না পোষায় তোমরা অন্যত্র যাও, এ কথা তো পড়েই আছে। তবুও একরকম করে চলেছিল, দাঁতে ঠোঁট কামড়ে ধরে। কাতরোক্তি অসন্তোষ প্রকাশের পথ বন্ধ করে ওই সঞ্চয়টুকু করেছিলেন রজতবাবু। কিন্তু সে সঞ্চয় কোন সুদূর বিবাহের জন্য ধরে রাখতে পারেননি। আগামীকালের থেকে বর্তমানের দাবি অনেক বেশি প্রকট, অনেক বেশি বাস্তব। খরচ বেড়ে গেছে জীবনের প্রতি ক্ষেত্রে, জীবনযাত্রার প্রতি পদে। খাওয়ার খরচ, পড়ার খরচই শুধু নয়, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, ওষুধের দাম, তেল, সাবান, সর্বক্ষেত্রে প্রতিদিন খরচ বেড়েছে। লৌকিকতার খরচে কি কম বেড়ে গেছে? রজতবাবুর বাল্যকালে দেখেছেন, কোনো বিয়েতে 2 টাকা দিয়ে বউয়ের মুখ দেখলেই যথেষ্ট হতো, কিংবা একটা 5 শিকে 1.5 টাকা দামের সিঁদুর কৌটা কি বই। শুধু নিকট আত্মীয়েরা আইবুড়ো ভাতের ধুতি বা শাড়ি দিতেন, যে পক্ষের যা। এখনকার মতো শাড়ি হাতে বউ দেখতে আসার এত রেওয়াজ ছিল না। এখন উপহার দেওয়া হয় পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে। শাড়ি তো তুচ্ছ, 25-30 টাকার শাড়ি কেউ ধর্তব্যের মধ্যে গণ্য করে না। আত্মীয়দের সোনা না দিলে মন ওঠে না। অন্যরাও যে যতটা পারেন, যা সাধ্য, তার থেকে অনেক বেশি খরচ করে মহার্ঘ উপহার দিয়ে নিজেদের সম্ভ্রান্ততা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এ কাজ রজতবাবুকেও করতে হয়েছে, তার মৃত্যুর পর রেণুকাকেও। সমাজে বাস করে যুগধারার বিপরীত স্রোতে যাওয়া যায় না। যে পারে সে মহাবীর, মহামানব। সবাই গান্ধী নয়। মনে মনে যাই বলুন, মুখে যতই বিলাপ করুন, ওই স্রোতেই গা ভাসাতে হয়েছে। তার ফলে রজতবাবুর জীবদ্দশাতেই ও টাকায় হাত পড়েছে, কিছুটা ভাঙতে হয়েছে। তার মৃত্যুর পর রেণুকাকে তো হয়েছেই। ক্রমশ সে টাকার আর কিছুই বাঁচিয়ে রাখা যায়নি। আসলে সেই কারণেই এতটা অন্ধকার হয়ে উঠেছে রেণুকার মুখ। কোথাও যে কিছুই নেই আর, একেবারে নিঃস্ব হয়ে গেছেন যে তিনি। বিয়ে মানে সহস্রবিধ খরচ, বরপণের প্রশ্ন নেই সত্য কথা, এক্ষেত্রে সে প্রশ্নই উঠতে পারে না। কিন্তু তাছাড়া আর সবই তো আছে। কোন খরচটা বাদ দেবেন তিনি? দিতে পারবেন? জামাই নিজেই একরকম বড় কর্তা। ছেলের বাবা আছেন, কিন্তু ছেলে নিজে উদ্যোগী হয়ে সম্বন্ধ ঠিক করেছে বলেই সম্ভবত তার মতামত, পছন্দ অপছন্দের জন্য অপেক্ষা করেনি। কোনো কথায় বিশ্বাস থাকছেন না, না গ্রহণ না বর্জন নিতে স্থির করেছেন। বলেই দিয়েছেন, যা করতে বলবে করব, যখন যেখানে যেতে বলবে যাব। আমাকে তো দরকার নৌবিদ্যির চূড়োয় মন্ডা বসাবার মতো, লোককে কর্তা একটা দেখাবার জন্য। তা সে পার্ট পারফেক্টলি প্লে করব, কোনো ভয় নেই। আমার হাতে যখন টাকা নেই, ব্যাটার বেতে 1 পয়সা খরচ করতে পারবো না, যা করবে ছেলেই করবে, তখন আমি আর ওর মধ্যে নাক গলাতে গিয়ে খাকতাইয়ে পড়ি কেন? নিজের জোর থাকতো অর্থে বা অধিকারে, আসল বরকর্তার কাজ করতুম নিজের উপর সব দায়িত্ব নিয়ে। ছেলে পাত্রী ঠিক করেছে নিজে, আমার উপর তো নির্ভর করেনি। আমি সেখানে উপর পড়া হয়ে বাবাগিরি ফলাতে গেলে
মেয়ে পক্ষ যে ঠাস করে গালে চড় মারবে। সুতরাং তারা যে কিছু চাননি সেটা উদারতা নয়, বরং তার উল্টো। কোনো কথায় থাকবেন না বলেই এ তুঞ্চি ভাব তার। এর দ্বারা এমন বোঝায় না যে যা হচ্ছে সব ব্যবস্থাটা তার পছন্দ। এ পাত্রী সম্বন্ধে বিদিষ্ট হয়ে আছেন বললে যদি বা কিছু বেশি বলা হয়, খুশি যে নন এ বিয়েতে সেটা নিশ্চিত। সেক্ষেত্রে কিছু না দিলে তাদের হাতেই শানিত অস্ত্র তুলে দেওয়া হবে, ভবিষ্যতে কথা শোনাবার, টিটকিরি দেওয়ার। বরের বাবা ছাড়াও বহু লোক আছে সেখানে, অন্য আত্মীয় স্বজন, মামা, কাকা, জ্যাঠতুতো, খুড়তুতো ভাই বোন, আপন দুঃসম্পর্ক মিলিয়ে অনেক। তাদের সকলের কাছে পাত্রের মাথা হেঁট হবে এক বস্ত্রে মেয়েকে পাঠালে। অমন সোনার চাঁদ ছেলে তাদের, অমন সুপাত্র। অপর জায়গায় রীতিমাফিক সম্বন্ধ হলে মেয়ে পক্ষ জিনিস ঢেলে দিত। আলমারি, ড্রেসিং টেবিল, খাট, বিছানা, আলনা, সোফা সেট তো বটেই, এসব তো মামুলি। ফ্রিজ, রেডিও, ডাইনিং টেবিল, স্কুটার, কত কী যে দেয় আজকাল। সব জিনিসের নাম বা ব্যবহারও জানেন না রেণুকা। তবে অনেক জায়গাতে দেখছেন আজকাল দেওয়ার কি বিচিত্র ঘটা। মাথা ঘামিয়ে ঘামিয়ে মনে করে করে কোন সুদূর ভবিষ্যতে কোন দিন কাজে লাগতে পারে ভেবে কত বিলাস ও আরামের উপকরণ দেয় আজকাল মেয়ের বাপেরা মেয়ে জামাই তথা পাত্রপক্ষকে। তাও সেসব তো সেখানকার কথা। এমন মেয়ে তাকে বা সম্পূর্ণ নিরাভরণা কেমন করে পাঠাবেন রেণুকা? রূপসী মেয়ে, গুণের মেয়ে, যে এতকাল তাদের সুযোগ সুবিধা দেখে তাদের ভরণপোষণ করেই এমন নিঃস্ব হয়েছে। কখনো নিজের ভবিষ্যৎ ভাবেনি, কিছু জমিয়ে রাখেনি। তাকে তিনি কোন প্রাণে কোন বিবেচনায় ভিখিরির মেয়ের মতো সম্প্রদান করবেন, শুধু রুলি কর পরিয়ে? অথচ কোনো মতে একটা একটা করে চলনসই দরিদ্র হিসেবে গা সাজানো গহনা দিতে গেলেও তো অন্তত 15 ভরি সোনা লাগবে। বর্তমানে যা বাজার দর তাতে 6-7 হাজার টাকার খেলা। কিছুই যে নেই তার, সত্যিই কিছু নেই। মেয়ে কবছর ধরে রোজগার করেছে সত্যি কথা। রজতবাবু কিছু রেখে গেছিলেন, বিশেষ কিছু না হলেও এমন নিঃস্ব হবার মতো নয়। প্রায় 5,000 টাকার মতো ছিল একটা পোস্ট অফিসের খাতায়। অফিস থেকে রেণুকাকে একটা সামান্য পেনশনও দেয়, তিনি রিটায়ার করে যেতে পারেননি বলে। বড় ছেলেটাও নীলার চেয়ে ছোট, অনেক দুঃখে বিস্তর ঘুরে কেঁদে কোকিয়ে একটা চাকরিও পেয়েছে, সাধারণ সরকারি চাকরি। ব্যাংকের মতো কি অন্য প্রাইভেট ফার্মের মতো মাইনের চমক নেই। তবে আজকাল সরকারি চাকরিও একেবারে নগণ্য নয়। এসব কথায় বলবে লোকে, কিন্তু ওই টাকা যে প্রয়োজনের হিসেবে কিছুই নয় এ কথা কাকে বোঝাবেন তিনি? বাইরের লোক তো দূরের কথা, মেয়েকেও বলা যাবে না। সে কবছর প্রাণপাত করেছে বলতে গেলে, নিজের একটা শখ শৌখিনতা করেনি, কোনো শখ কি সাধের কথা মুখে উচ্চারণ পর্যন্ত করেনি। যা পেরেছে উদয়াস্ত খেটে মাস কাবারে সম্পূর্ণটাই এনে মায়ের হাতে ধরে দিয়েছে। মা 40-50 হাত তুলে যা দিয়েছেন তাতে বাস ভাড়া, হাত খরচা, টিফিন সব চালিয়েছে। রেণুকা কোনোদিন হিসেবও নেননি যে এতে ওর চলে কিনা। ভাইরা কেমন করে মানুষ হবে, সংসারটা কিসে বজায় থাকবে, এই ছিল ওর একমাত্র চিন্তা, সাধনা, ধ্যান জ্ঞান। তার বদলে আজ ওকে একথা বলা চলবে না যে হাতে এখন টাকা নেই। সুতরাং হয় বিয়ে পেছিয়ে দাও, না হয় এক বস্ত্রে চেলির কাপড় কি বড়জোর একখানা ধনে খালির ডুরে শাড়ি পরে বিয়ের পিঁড়িতে গিয়ে বসো। আমরা তোমাকে কিছুই দিতে পারবো না, এক জোড়া বালাও না। সে বুঝবেও না এত টাকা কিসে গেল। যার উপার্জন, যে সে কষ্টের টাকা দিয়েই খালাস, তার কাছে সে টাকা এত টাকাই, তা তার অঙ্ক যেমনই হোক। সেই জন্যই মা যে তার বিয়ের জন্য চিহ্নিত করা ওই সামান্য টাকাও ভেঙে খেয়েছেন, এ কথা শুনলে সে বিস্মিত হবে, ক্ষুব্ধ হবে, হয়তো ক্রুদ্ধও হবে।
এটাকে তার প্রতি অবিচার বলে মনে করবে। অথচ ঈশ্বর জানেন রেণুকা কত চেষ্টা করেছেন, প্রাণপণে লড়াই করেছেন বলতে গেলে ওই টাকা কটা বাঁচিয়ে রাখতে। ছেলে তো এই সম্প্রতি চাকরিতে ঢুকেছে, তার আগে ওর পেনশনের 165 টাকা আর মেয়ের 3-3.5 এই ভরসা ছিল। তাতে কি আর এই 4টে প্রাণীর খাওয়া পড়া লেখাপড়া চলে? সে সঙ্গে লৌকিকতা, নিম্নতম ভদ্রতা বজায় রেখে। মেয়ে শুনলে বলবে, আমাদের জানাওনি কেন, আমরা আরও কষ্ট করতুম, একবেলা উপোস করে থাকতুম, সেও ভালো। এমনভাবে পথের ভিখিরি হতে গেলে কেন মা? তা যে হয় না, উপবাস করলে যে সব সমস্যা মেটে না, তা আজ ওকে বোঝানো যাবে না। একবার বলেছিল নীলা, এসব নেমন্তণে যাওয়া বন্ধ করো মা, আমাদের এখন এই কুটুম্বিতে বজায় রাখার অবস্থা নয়। বাবা গেছেন, আয় কমেছে, এখন এত সব কোথায় পাবো? এখন আমাদের দুঃখের সময়, শোকের সময়, আনন্দ করতে যাবই বা কেন উৎসব বাড়িতে? এটাই পারেননি রেণুকা। অনেকগুলো সম্পর্ক ত্যাগ করেছেন, কমিয়ে দিয়েছেন সৌজন্যের আদান প্রদান তাদের সঙ্গে। সাধারণ বন্ধুবান্ধব কি পরিচিত যারা, তাদের বাড়ি যান না। কিন্তু আত্মীয় স্বজনদের কাজে কর্মে না গেলে চলে না, আর গেলে লৌকিকতাও করতে হয়। রেণুকা জানেন আত্মীয়দের কাছে মাথা হেঁট না হয় কোনো দিন, তারা না অবজ্ঞা উপেক্ষা করতে সাহস করে। এ চিন্তা ছিল রজতবাবুর কাছে চিরজাগ্রত সাধনার মতো। সত্যিই মাসের শেষ 7 দিন ডালের বড়া চালিয়েও ভাগ্নির বিয়েতে 1.5 ভরির মটরবালা গড়িয়ে দিয়েছিলেন, যে বছর মারা যান সেই বছরেও। আরও সেই জন্যই এইগুলো পরিহার করতে পারেন না রেণুকা। আত্মীয়রা গরিব ভাববে, নিঃস্ব দিন ভাববে, এ চিন্তাও যে ছিল তার কাছে অসহ্য। জেনে শুনে স্বামীর স্মৃতিকে অপমান করতে, তার ধারণার প্রতি অমর্যাদা প্রকাশ করতে পারেন না। আর লৌকিকতাই সম্পূর্ণ দায়ী নয় এই অবস্থার জন্য। জীবনযাত্রার সর্বখাতেই ব্যয় বেড়েছে, তার মধ্যে শুধু খাওয়ার খরচটাতে কিছু কমানো যায়, শরীরকে বঞ্চিত করে কিছু বাঁচানো যায়। আর কোনটা কমাবেন, কোনটা বাদ দেবেন? কিছুতেই আয় ব্যয়ের 2 প্রান্ত টেনে মেলাতে পারেননি বলেই তিলে তিলে একটু একটু করে প্রতি মাসে 50-60 করে ভাঙতে হয়েছে, কোনো মাসে বেশিও। ছেলেমেয়েদের পরীক্ষার ফি জমা দেবার মাসগুলোতে তো কথাই নেই। তাও এই পুঁজি ভাঙার সব দায়িত্ব তার উপর চাপালেও চলবে না। স্বামী বেঁচে থাকতেই তো শুরু হয়েছে, তিনি শুরু করে গেছেন। শুধু কি সেই জমা টাকা থেকে ভাঙা হয়েছে? একখানা করে, তারও সামান্য যা ছিল, ধুলি গুড়ি গহনা বেচে এই সংসারে তলাগুছি দিতে হয়নি? আজ সেগুলো থাকলে আর ভাবনা কি ছিল? অন্তত গহনার সমস্যা তো থাকতো না। 15 ভরি সোনা অনায়াসে তিনি বার করতে পারতেন। আজ যে কিছুই কোথাও নেই। এই তাই ছেলের চাকরি হবার আগে 2-3 মাস শুধু হাতে ধার করতে হয়েছে কারো কারো কাছে। ওতে সামান্যই বাড়ি ভাড়া, আজকালকার অনুপাতে নামমাত্র। বহুকাল আগের ভাড়া বলেই এখনো মাসিক 60 টাকাতে বাস করতে পারছেন। বাড়িওয়ালা কোনো মতে তুলতে না পেরে হাল ছেড়ে দিয়েছেন, প্রার্থনা করেছেন বাড়ি ভেঙে পড়ুক। তাও 3 মাস বাকি পড়েছিল। বলাইয়ের চাকরিটা এই সংকটঘন মুহূর্তে হয়ে গেল, তাই কোনো মতে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে থাকতে পেরেছেন। এর ভেতর মেয়ের বিয়ের টাকা কেমন করে বাঁচিয়ে রাখবেন? এসব কথা মেয়েকে বলা যাবে না। সে কেন, ছেলেরাও মুখে সব বড় বড় কথা বলে। আদর্শ উপদেশ কেতাবে পড়া বিদ্যের উপর নির্ভর করে তারা বাস্তব জীবন সম্বন্ধে নির্দেশ দেয়। যে হাতে কলমে না সংসার চালায় এই বাজারে, তাকে কিছুতেই এই টাকা আনা পায়ের অঙ্কটা বোঝানো যাবে না। বিশেষ এতদিন যে ওদের জন্য স্বার্থত্যাগ করে এসেছে, এখন বাপ মায়েরই এই অবশ্য কর্তব্যের দায় থেকে তাদের রক্ষা করতে গিয়ে যদি শোনে যে তার একটু সুখের জন্য প্রায় বিগত যৌবন জীবনের এইটুকু নিরাপদ আশ্রয়, শেষ জীবনের আশা ও বাসা পা রাখার মতো এই তলটুকুর জন্য
তাও সবই তো সেই করেছে। এখন সামান্য শেষ অনুষ্ঠানটুকু করার মতো সামর্থ্য নেই এদের। সব ঘুচিয়ে বসে আছেন মা। তাহলে তার মন ও রসনা দুই বিষাক্ত হতে বাধ্য। যে কোনো মেয়েরই হতো। সংসারকে এতটুকু বেশ চিনেছেন রেণুকা। সুতরাং কাউকেই কিছু বলা গেল না। বিবাহ বন্ধ করাও গেল না, পিছিয়ে দেওয়াও গেল না। ওরা নিজেরাই দিন স্থির করেছে। রেণুকা মৌন হয়ে থেকে সম্মতি জানিয়েছেন। অবশ্য নীলা একবার বলেছিল, দেখো, যদি তেমন বোঝো, এসব ঝঞ্ঝাট আড়ম্বরে দরকার নেই। সোজা রেজিস্ট্রি অফিসে চলে যাই, তারপর ওর ঘরে গিয়ে উঠি কোয়াইটলি। অবশ্য ওর বাবা খুবই ক্ষুব্ধ হবেন তাতে, কিন্তু সে আর কি করা যাবে। রেণুকা তাতেও রাজি হতে পারেননি। এমন পাত্রের সঙ্গে স্বজাতে স্বঘরে বিয়ে হচ্ছে, সেটাতে 5 জনকে ডেকে একটা সামাজিক অনুষ্ঠান করতে পারবে না? সে হয় না। এমনিই রজতবাবুর মৃত্যুর সঙ্গে সঙ্গে আগেকার প্রতিষ্ঠা অনেকটাই গেছে। এভাবে মেয়ের বিয়ে হলে আর কিছুই থাকবে না। আত্মীয়রা মনে করবে যে মুখে যতই যা বলুক, নিশ্চয় কোনো অজাত কুজাতে বিয়ে করেছে। কেউ বা মুখ টিপে হাসবে, কেউ বা নাক ফুলিয়ে। নানা রকম বাঁকা কথা উঠবে, আলোচনা চলবে ওদের কেন্দ্র করে। সবাই বলবে, অমুক চক্রবর্তী মরার সঙ্গে সঙ্গে ফ্যামিলিটাই লোফারদের ফ্যামিলি হয়ে গেল। না, সে তিনি সইতে পারবেন না। তাই যদি পারতেন, তাহলে এতকাল এত দুঃখ সহ্য করলেন কেন? নিজেরা সর্বশান্ত হয়ে আত্মীয়তার প্রাপ্য শোধ করলেন কেন? বিয়ে তিনি দেবেন মেয়ের, বিয়ের মতো করেই। সমারোহ না হোক, কোনো ফাঁক তিনি থাকতে দেবেন না কোথাও। আমাদের ঘরের কাজে ঘটা নেই, ল্যাটা আছে। ওর শাশুড়ি প্রায়ই কথাটা বলতেন। সেটার অর্থ আজ বুঝলেন। বুঝলেন যে সেটাও দরকার। আশেপাশের বাড়িতে, পাড়ায়, আত্মীয়দের বাড়ি, নিম্ন মধ্যবিত্ত সকলে যেমন বিয়ে দেখেছেন, দেখছেন গত কবছর ধরে, এবছরও 3-4টে দেখলেন। সেই মতোই আয়োজন করবেন। ওর বোনঝি জামাই সামান্য 400 টাকা মাইনের স্কুল মাস্টার। সেও তো 15 ভরি সোনা, খাট বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে। তবে তার চেয়ে কম দেবেন কি করে? সে তো সাধারণ কেরানি জামাই তবু। তাই বলে তিনি যা কাণ্ড করলেন, বিয়ের দিন স্থির হবার পর, তার জন্য বোধ করি তিনি নিজেও প্রস্তুত ছিলেন না। নিতান্তই ঝোঁকের মাথায়, পাগলের মতো, মরিয়ার মতো, বলা উচিত রেসের জুয়ারির মতো করে বসলেন, অগ্রপশ্চাৎ কিছু না ভেবে। শুধু একটি তথ্যের উপরই ভরসা করেছিলেন, প্রাণপণে নিজেকে বুঝিয়েছিলেন। তিনি কোনো অধর্ম করেননি কোনোদিন, তার স্বামীও না। হরে হম্মে কারো 1 পয়সা নেননি কখনো। তার ছেলে মেয়েকেও অসৎ নয়। মেয়েও তার প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে কোনো খারাপ পথে পা দেয়নি। তাদের বিপদ হবে কেন? কেন ভালোভাবে সুশৃঙ্খলে বিয়ে হবে না তার মেয়ের? এত দুঃখের পর কেন ভগবান মুখ তুলে চাইবেন না? এই অত্যন্ত আবছা অস্পষ্ট একটা ধারণার উপর ভরসা করে রেণুকা পাড়ার দোকানে গিয়ে খাট, আলমারি, ড্রেসিং টেবিল বায়না দিয়ে এলেন এবং শ্যাকরাকে ডেকে চুড়ি, হার, পাশা, ঝুমকো ও রিস্টলেটের অর্ডার দিলেন। ফার্নিচারওয়ালাকে অবশ্য 100 টাকা আগাম দিয়ে চলে গিয়েছিল, কিন্তু শ্যাকরা সোনার দামটা পুরো চাইলেন, অন্যথায় সোনা। তার কাছ থেকে 6 দিনের সময় নিলেন রেণুকা। বিয়ের আর মাত্র 10 দিন বাকি সেদিন থেকে। তারপর টাকা পেলেও শ্যাকরা আর গড়াতে পারবে না বলে দিয়েছিলেন। এরপর রেণুকা বেরুলেন ওই ভাগ্যের উপর ও ধর্মের উপর বরাত দিয়ে টাকা ধার করতে। ভেবেছিলেন এইখানটায় একটু চালাকিও খেলেছিলেন মনে মনে। ঠিক করে রেখেছিলেন বেশি টাকা তিনি কারো কাছ থেকেই চাইবেন না, তাহলে কেউই দেবেন না। 200-100 করে ধার চাইবেন আত্মীয়দের কাছ থেকে। তাদের সকলকেই বলবেন সামান্য কিছু কম পড়েছে, তাতে ভরসা পাবে তারা ধার দিতে। এতগুলো আত্মীয় তার এই কলকাতায়
7-8 মাইলের মধ্যে অন্তত 22-23 ঘর। সবাই যদি 200 টাকা করে ধার দেয় তাহলে তো 4,000 টাকা উঠে যাবে। ফার্নিচারওয়ালা কি আর 1,000 খানেক টাকা বাকি রাখবে না? তা না হয় উনি তার পায়ে ধরবেন শেষ পর্যন্ত। ভদ্রলোক কায়স্থর ছেলে, তার দয়া ধর্ম আছে, শ্যাকরার মতো নির্মম হবে না। অবশ্য যা ফেদেছেন উনি 4,000ও হবে না। খাওয়া মেরাপ কিছুই তো ধরেননি এখনো। কিন্তু সে চিন্তা পরে, তার জন্য পরিচিত বন্ধুবান্ধব প্রতিবেশীরা আছে। মেয়ে বলেছে আপিস থেকে 1,000 খানেক টাকা ধার করার চেষ্টা করছে। ওদের নাকি এভাবে দেওয়ার রেওয়াজ নেই। ওর জন্য স্পেশাল কেস করতে সুপারিশ করেছেন ম্যানেজার। পেয়ে যেতে পারে। সে যা হয় তখন হবে। বেশি কাকেও বলবেন না, সদুই বড়জোর বরযাত্রী নিয়ে। আত্মীয়দের সবাইকে বাড়িশুদ্ধ বলবেন না, সেজন্য ক্ষমা চেয়ে নেবেন। অবস্থা বুঝতে অনুরোধ করবেন। তাও খাওয়াটা না হয় সরকারি নিয়ন্ত্রণাদেশের দোহাই দিয়ে ডিশ ব্যবস্থা করবেন। তাতে যদি নিন্দে হয় হোক, তার জন্য ভাবেন না। এখন মেয়ে জামাইকে যা দিতে হবে সেটার ব্যবস্থায় আগে দরকার। কিন্তু তাও হলো না, এমনই ভাগ্য। কার্যক্ষেত্রে নেমে দেখা গেল অত বড় চালাকি এবং মানব চরিত্রের জ্ঞানও ব্যর্থ হয়ে গেল। অত হিসেব কোনো কাজেই লাগল না। 200 কেন, 100 টাকাও দিলেন না কোনো আত্মীয়। তাদের তরফেও কিছু বলার আছে বই কি। কারো সদ্য মেয়ের বিয়ে হয়েছে, কাকেও দাঁড়িয়ে থেকে ভাগ্নির বিয়ে দিতে হয়েছে, সব খরচ করে। যার বাড়িতে 1 বছরের মধ্যেও কোনো বিয়ে হয়েছে, তা কি ছেলের কি মেয়ের, তাদের কিছু বলারও নেই। দেনা তাদের প্রত্যেকেরই আছে, আর সেই দেনা শোধ করতে আগামী 4 কি 5 বছর লাগবে নিশ্চয়। এছাড়া কেউ বাড়ি করেছেন, 30,000 টাকার এস্টিমেট ছিল, 62,000 টাকা খরচ হয়ে গেছে। এখনও বাইরে প্লাস্টারিং হয়নি। দেনায় মাথার চুল বিকিয়ে আছে। নিজেরা অর্ধাসনে থেকে শুধু সেই দেনার সুদ গুনছেন। বাড়ি ভাড়া থেকে ঢের বেশি যাচ্ছে। কারো বা আবার সুখের দশায় অর্থাভাব। ছেলে বউকে আমেরিকা পাঠিয়েছেন। ছেলে স্কলারশিপ নিয়ে গেছে, কিন্তু তারা গাড়ি ভাড়া দেয়নি। 12,000 টাকা গুনে দিতে হয়েছে ওদেরই। ফলে পাওনাদাররা গায়ের ছাল ছাড়িয়ে নিচ্ছে। কারো বাড়িতে হয়তো পরপর 2-3টে কঠিন অসুখ গেছে। তাদের কাছে কথা পাড়াই গেল না। একজনের জামাইয়ের মাংসপেশি শুকিয়ে আসছে, ক্রমশ অসাড় হয়ে পড়ছে। তাকে বাড়িতে রেখে চিকিৎসা করানো হচ্ছে। তারই প্রত্যহ 500 টাকার দরকার বলতে গেলে, ইত্যাদি ইত্যাদি। তার চেয়ে অনাত্মীয়দের কাছে সুবিধে বেশি হলো। স্বল্প পরিচিত পাড়ার 3-4টে লোক, ছেলের এক বন্ধু, এদের কাছ থেকে বরং কিছু পাওয়া গেল। সব জড়িয়ে 1,000 খানেক টাকা। এ টাকা সবটাই শ্যাকটাকে ধরে দিলেন রেণুকা। কিন্তু সে ভদ্রলোক তাতেও ঘাড় নাড়লেন। এতে কি হবে, 2.5 ভরি সোনার দাম। কোনো মতে 1.5 ভরিতে একটা হার আর ব্রোঞ্জের ওপর সোনা বাঁধানো 6 গাছা চুড়ি হতে পারে। আরও 3,000 টাকা না পেলে রেণুকার ফরমাস মতো গহনায় হাত দিতে পারবেন না সর্বানন্দ কর্মকার। তাও মজুরি এর মধ্যে তিনি ধরছেনই না। এরপর 2 দিন কেমন যেন আচ্ছন্ন অভিভূতের মতো ঘুরে বেড়ালেন রেণুকা। মনে হতে লাগলো কি একটা ঘোরে রয়েছেন। সবই করছেন। নেমন্তন্ন চিঠি ছেপে এসেছে, সেগুলো নিয়ে ছেলেমেয়েরা যে যার নেমন্তন্ন সারছে। ওকেও যেতে হচ্ছে কোথাও কোথাও। লোকজন আসছে, ডেকোরেটর, ক্যাটারার সকলের সঙ্গে কথা কইছেন। কিন্তু সে যেন আর কেউ, অন্য কোনো প্রসঙ্গে কথা হচ্ছে। উনি তৃতীয় ব্যক্তি হিসেবে দাঁড়িয়ে শুনছেন শুধু। ইতিমধ্যে নীলা অফিস থেকে ধার পেয়েছে। সে 900 টাকা হাতে এসেছে। 1,000 টাকায় পেয়েছিল। 100 টাকা নীলা হাতে রেখেছে তার টুকিটাকি প্রসাধন দ্রব্য হাত খরচের জন্য। তা থেকে ডেকোরেটর ও কেটারারকে অর্ধেক টাকা চুকিয়ে দিতে হবে, এই চুক্তি আছে। তাও তারা দই মিষ্টি দেবে না, সে আলাদা বায়না। ডেকোরেটরও অন্তত আর 250 টাকা না পেলে কাজ শেষ করবে না। এমনি হাজারো খরচ সামনে
ভয়ঙ্কর চেহারা নিয়ে এসে দাঁড়িয়েছে। ফার্নিচারওয়ালা খবর পাঠিয়েছেন, মাল প্রায় তৈরি, আর কিছু টাকা চাই। সর্বানন্দ ব্রোঞ্জের চুড়িই ধরেছেন, হারও 100 ভরির বেশি হবে না। দুগাছা ক্ষয়ে পাত হয়ে যাওয়া চুড়ি ছিল নীলার হাতে, তা থেকে পাশা ঝুমকোর সবকটা সোনা পাওয়া যাবে না বলে হারের ওজন আরও কমাতে হয়েছে তাকে। তার মজুরি তিনি ফেলে রাখতে পারেন, কিন্তু এই বাজারে ঘর থেকে সোনা দিয়ে অর্ডার সাপ্লাই তার দ্বারা সম্ভব হবে না। এদিকে আর মোটে 3টি দিন বাকি, যা করতে হবে এই একদিনেই। কি করবেন রেণুকা? তাও ভেবে দেখেছেন বই কি? গত 2 দিন তো ক্রমাগত সেই কথাটাই ভাবছেন। আর 24 ঘন্টা দেখবেন তিনি। অবশ্য এর মধ্যে বা কি এমন অঘটন ঘটতে পারে, অদৃষ্টের চাকা ঘুরে যেতে পারে, তাও তিনি জানেন না। তবে কোনো উপায় যদি না হয়, তিনি আত্মহত্যাই করবেন। এই একমাত্র পথ আছে এ অনুষ্ঠান বন্ধ করার। সে গোলমাল হাঙ্গামায় এসব জিনিস খাওয়া দাওয়ার প্রশ্ন কেউ তুলবে না। শোক এবং কেলেঙ্কারির প্রথম ঝড়টা বন্ধ হলে কৌতূহল কৌতুকমুখর রসনাদের নর্তন কুন্তন ক্লান্ত হয়ে এলে মেয়ে জামাই নিশ্চয়ই চুপি চুপি রেজিস্ট্রি বিয়েটা সেরে নেবে। তখন আর এসব দেওয়া থোয়া খাওয়া দাওয়ার প্রশ্নই উঠবে না। মন স্থির করার সঙ্গে সঙ্গেই চরম উপায়টা ভেবে পেয়ে অনেকটা শান্ত এবং সক্রিয় হয়ে উঠেছেন রেণুকা। অন্য উপায়ের কথাটাও নতুন করে ভাবতে শুরু করেছেন। ভাবতে ভাবতে মনে পড়েছে তার বাল্যের সহপাঠিনী মীনাক্ষী সরকারের কথাটা। ছোটবেলায় খুবই ভাবছিল দুজনে। একসঙ্গে স্কুলে আবৃত্তি করতেন। কর্ণকুন্তী সংবাদ, কচ ও দেবযানী আবৃত্তিতে জুড়ি ছিলেন ওরা। গান গাইতেন ডুয়েটে। মীনাক্ষী বড়লোকের মেয়ে, বড়লোকের বউ হয়ে গিয়েছিল। অত ধনী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি ওদের। তারপর মধ্যে বহুকাল আর খবরও পাননি। শুনেছিলেন মীনাক্ষীর স্বামী কোনো ইন্স্যুরেন্স আপিসের ব্রাঞ্চ ম্যানেজার হয়ে পাটনা গেছেন। চিঠিপত্রের লেনদেন কোনো কালেই ছিল না। হঠাৎ বছরখানেক আগে একদিন এক বিয়েবাড়িতে দেখা হয়ে গেল। শুনলেন মিস্টার সরকার এখানে এখন LICর এক হোমরা চোমরা অফিসার হয়ে ফিরে এসেছেন। ভবানীপুরে বিরাট পৈতৃক বাড়ি কোনো ব্যাংকে ভাড়া দিয়ে 2 ভাই আলাদা আলাদা বাড়ি ভাড়া করে থাকতেন। এই সম্প্রতি মিস্টার সরকার নতুন বাড়ি করেছেন আবার। মীনাক্ষীর নির্বন্ধাতি সজ্জেই রেণুকা একদিন গিয়েছিলেন ওদের বাড়িতে। মীনাক্ষীও এসেছিল একদিন, কিন্তু ওই পর্যন্তই। বেশি মাখামাখি আর হয়নি, হওয়া সম্ভব নয়। রেণুকা তাদের নিম্নতম মধ্যবিত্ততা সম্বন্ধে একটু বেশি সচেতন। তিনি এ বিষয়ে উৎসাহ দিতে বা উৎসাহিত হতে নারাজ। মীনাক্ষীর বিহার বিচরণের ক্ষেত্রেও অতি বিস্তৃত, তার অবসর কম। ঘনিষ্ঠতা হয়নি বলে নিমন্ত্রিতদের তালিকা করার সময় ওর নাম মনে পড়েনি। হঠাৎই পড়ল। সঙ্গে সঙ্গে এও মনে হলো এ বোধহয় ঈশ্বরেরই নির্দেশ। অনেক টাকা মীনাক্ষীর, একটি শুধু মেয়ে সংসারে। খরচের পথ নেই বললেই চলে। কোনো দায় দায়িত্ব নেই। সে ইচ্ছে করলেই 1000-2-3 টাকা এখন দিতে পারে। গহনা অবশ্য এর আগের পরিকল্পনা মতো করা যাবে না, দরকারও নেই। ও যা হচ্ছে তাই হোক। বড়জোর ওর সঙ্গে 2টো 12 মেশে হালকা বালা করিয়ে দিতে পারেন, তাহলে সামনের হাতের নিরাভরণতা অনেকটা ঢেকে যাবে। এখন ফার্নিচারওয়ালা ও কেটারারকে টাকাটা দিতে পারলে সেই সঙ্গে খুচরো বাজার কোনো মতে সামলে নিতে পারেন। তবু বাকি টাকার জন্য পরের দিনই কেটারার, ডেকোরেটর, দই মিষ্টিওয়ালা গায়ের মাংস খুবলে খাবে। তা খাক, সে শুধু তাদের কাছে অপমান। তাতে বিয়েটা তো আর বন্ধ হচ্ছে না। বৃহত্তর আত্মীয় সমাজ কি নতুন কুটুম্বদের কাছেও দাঁড়িয়ে অপমানিত হতে হবে না তো। সেই উদ্দেশ্যে বেলা 12টা নাগাদ
একখানা রিকশা ডেকে যাত্রা করলেন রেণুকা। কাছে বাড়ি, বাস, ট্রাম কি ট্যাক্সির হাঙ্গামা করতে হবে না। রেণুকা যখন উপস্থিত হলেন তখন মীনাক্ষী ওদের ফ্ল্যাটে সম্পূর্ণ একা। চাকর সাহেবের লাঞ্চ নিয়ে আপিসে গেছে। ঝি গেছে দু একটা খুচরো জিনিস কিনতে বাজারে। মীনাক্ষী পাঠিয়েছে। মেয়ে ইউনিভার্সিটিতে, ইকোনমিক্সে এমএ পড়ে সে। মীনাক্ষী পিপ হোল দিয়ে দেখে দরজা খুলে দিল এবং খুব কলরব করে অভ্যর্থনা জানালো। তারপর একটু বিব্রত মুখে বলল, তুই এতদিন পরে এলি, কত সাধ্যি সাধনায়। আমি কিন্তু ভাই তেল মেখেছি, চান করতে যাচ্ছিলুম। একটু বসবি তুই? এই 10টা মিনিট, বড় জোর 15, তার বেশি কিছুতে হবে না। হ্যাঁ হ্যাঁ খুব, তুই যা, আমি বেশ বসে থাকব। যে কাজে এসেছেন রেণুকা তার সময় সাপেক্ষ। তাড়া করে কোনো মতে কথা পারলে চলবে না। তেল মেখে আর মানুষ কতক্ষণ দাঁড়াতে পারে? ওর সম্মতি পেয়ে খান কতক সাময়িকপত্র সামনে দিয়ে ভালোভাবে বসিয়ে মীনাক্ষী নিশ্চিন্ত হয়ে বাথরুমে ঢুকল। মুখে 10ই বলুক আর 15ই বলুক, আধ ঘন্টার ধাক্কা, তার রেণুকা বেশ জানেন। কিন্তু উপায় কি, চিরদিনই ওর স্নানে বেশি সময় লাগে। চপচপে করে তেল মেখে বেসম দিয়ে তা তুলে আবার সাবান মাখতে হয় ওকে। তারপর আবার তার উপর হালকা হাতে একটু সুগন্ধি তেল বুলোনো আছে, এতে নাকি চামড়া ভালো থাকে। ওই তো বসাবহুল মেদ পর্বত দেহ, রঙও ফর্সা নয়। যতই মাজা খসা করুক, ও চামড়া কি আর ভেলভেটের মতো মনোরম দেখাবে? হাসি পেল রেণুকার কথাটা ভেবেই, কিন্তু এক্ষেত্রে হাসলে চলবে না। তিনি তাড়াতাড়ি হাসিটা সামলে নিয়ে গম্ভীর হয়ে উঠে দেওয়ালের ছবিগুলো দেখতে লাগলেন। বাইরের বসবার ঘরটা ছোট, 2-1 মিনিটেই দেখা হয়ে যায়। দেওয়ালের ছবির সংখ্যা খুব বেশি নয়। যামিনী রায়ের নকল 2টো পট, একটা ল্যান্ডস্কেপ, 2টো গ্রুপ ফটো, মিস্টার সরকারের ফেয়ারওয়েল পার্টি সম্ভবত। সামনের কিউরিও কেসে টুকিটাকি জিনিস আছে, কিন্তু সেই বা দেখতে মুহূর্ত লাগে। তাও এর আগের বার এসে ওর মধ্যে যা দ্রষ্টব্য দেখে গেছেন। তাছাড়া এখন চাবি বন্ধ, নেড়ে চেড়ে যে দেখবেন সে উপায় নেই। দাঁড়িয়ে দাঁড়িয়েই এদিক ওদিক চাইতে ওর শোবার ঘর নজরে পড়ল। নজরে পড়ল মানে এ ঘর তো ওর জানাই, আগের বারে ওই ঘরে বসেই গল্প করে গেছেন। ডান দিকের এই বড় ঘরটা সম্পূর্ণ ওদের শোবার ঘর। হাল ফ্যাশনে 2 ভাগে ভাগ করা বিছানা, প্রশস্ত 2টো আধুনিক খাটে, তাতে বেশিরভাগ জায়গা জুড়ে আছে। বাকিটা ওয়ার্ড্রোব, আলমারি ইত্যাদিতে ভরা। এর সঙ্গে ভেতর দিয়ে গিয়ে একটা ছোট্ট ঘর, মীনাক্ষীর ড্রেসিং রুম। বাঁদিকে এই মাপের জায়গাটায় সমান মাপের 2টো ঘর। মেয়ে মীরা থাকে এদিকে, একটা তার শোবার আর একটা পড়ার ঘর। তাছাড়া এই বসবার ঘরের ঠিক পেছনে খাবার ঘর। আধুনিক কালের সঙ্গে তাল মিলিয়ে বসবার ঘর খাবার ঘর এক জায়গায় রাখেনি। এতেই ধন্যবাদ দিয়ে গেছেন রেণুকা এর আগের বার এসে। এটাকে ওর অসভ্যতা বলে মনে হয়। এর ওদিকটাতে বাথরুম, রান্নাঘর, চাকর বাকরদের ঘর এবং একটা গেস্ট রুম বা বাড়তি শোবার ঘর। 2 বার যদি কেউ এসে পড়ে কোনো দিন। মীনাক্ষীরা দোতলায় এই পুরো ফ্ল্যাটটা নিয়েই থাকে, নিচেটা ভাড়া দিয়েছে। সবই জানা। ও ঘর তো ভালো করেই দেখা সেবার। তবু আজ বিশেষ করে নজরে পড়ার কারণ হলো মধ্যের পর্দাটা আজ সরানো। এইখানে দাঁড়িয়েই ও ঘরের খাট 2টোর একাংশ, একটা বেডসাইড টেবিল দেখা যাচ্ছে। কি মনে হলো, বোধহয় আর কোনো আসবাব বেড়েছে কিনা কিংবা নতুন কিভাবে সাজিয়েছে দেখার কৌতূহল। পায়ে পায়ে এগিয়ে সে ঘরে গিয়ে ঢুকলেন। আর ভেতরে যেতে চোখে পড়ল এবং সঙ্গে সঙ্গে অকারণেই বুকটা ধক করে উঠে মনে হলো হৃৎপিণ্ডের ক্রিয়া এখনই বন্ধ হয়ে যাবে।
স্টিলের বড় আলমারিটার পাল্লা আধ ভেজানো, চাবির গোছা তাতেই ঝুলছে। বুকের স্পন্দনে শুধু থেমে যাওয়ার অবস্থা হয়নি, দেহটাও। বিশেষ পা দুটো যেন পাথর হয়ে গেছে। মাথার মধ্যে যেন প্রচণ্ড একটা শব্দ হচ্ছে, দুটো মালের ওয়াগন ধাক্কা লাগার মতো ঝনাত ঝনঝন আওয়াজ। অথচ কেন যে এই বৈকল্য রেণুকা বুঝতে পারেন না। অত্যন্ত সহজ ও স্বাভাবিক ব্যাপার। মীনাক্ষী চিরদিনই এই রকম, আলুথালু অগোছালো। বিনা আয়াসে বিনা আকুতিতেই অনেক পেয়েছে, অখিল পুড়ে পেয়েছে যাকে বলে। তাই তার রক্ষার জন্য সতর্ক হয়ে থাকার প্রয়োজন বোঝে না। তাছাড়া বাড়িতে কেউ নেই, ঝি চাকরও বোধহয় বিশ্বাসী, এত হুঁশ রাখবেই বা কেন? অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, এখানে দাঁড়ানো আদৌ উচিত নয়। এখনই ওখানে ফিরে গিয়ে স্থির হয়ে বসা উচিত। এরপর যদি কিছু হারায় ওকেই দায়ী করবে হয়তো। বারবার মনকে বোঝাতে লাগলেন, কিন্তু তবু নড়তে পারলেন না। শুধু যে দেহটাই ওখানে আটকে গেছে তাই নয়, চোখ দুটো আর মনটা ওই চাবির গোছা ও আধখোলা পাল্লাটায় আটকে গেছে যেন। একটাকে ভয়ঙ্কর সর্বনাশা অশুভ প্রভাব ওকে অপ্রতিহত আকর্ষণে টানছে ওদিকে। অনেকক্ষণ, কতক্ষণ তা জানে না রেণুকা। মনে হলো এক যুগ। ওইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন নিঃশ্বাস শুদ্ধ রোধ করে। তারপর কতকটা নিজের অজ্ঞাতসারেই মুগ্ধবত পা পা করে ওইদিকে এগোতে লাগলেন। আলমারির দরজাটা ভালো করে বন্ধ হয়নি, তার কারণ ভেতরের লকারটার চাবিগুলোই লকারের মুখে লাগানো আছে। সেটা বন্ধ করে চাবি সরিয়ে না নিলে বাইরের পাল্লা ভালো করে বন্ধ হবে না। বোধহয় লকারে কিছু রাখতে রাখতে কোনো কাজে বাইরে চলে গেছে, তারপর আর মনে নেই। এই রকমই মীনাক্ষী বরাবর। আলমারি খুলে এটা ওটা দেখতে লাগলেন রেণুকা। না, এমনিই চোখ বুলানো। প্রাণপণে রেণুকা নিজেকে বোঝাতে চেষ্টা করলেন, এই আলমারির মধ্যে এই যে রেশমে, ধুতিতে, শাড়িতে, জামায়, রূপোয়, বাসনে, ফুলদানিতে একাকার হয়ে আছে, এইগুলোই দেখছেন শুধু। কিন্তু সেই অকল্যাণকর প্রভাবটাই একসময় তার হাতটাকে ওই একক চাবিটার দিকে টেনে নিয়ে গেল। খুলিয়েও ফেলল লকারের ডালাটা। তারপরে মনে হলো যেন কাকড়া বিছেই ছোবল মারল ওর হাতে। বাক্স কি কোনো কেসে নয়, বিশেষ নির্দেশ দিয়ে তৈরি করানো বড় লকারটার ভেতর স্তূপাকার করে ঢালা রয়েছে কতগুলো গহনা, একরাশ রাজা মহারাজার ঐশ্বর্য। এতে বিস্ময়ের কিছু নেই। মীনাক্ষীর যে স্বভাব ওর কাপড় জামা রাখায় প্রকাশ পেয়েছে, সেই স্বভাবেরই পরিচয় এখানেও। সোনাও জড়োয়াতে জড়াজড়ি, হাড়ে, চুড়িতে, বালায়, কানের টব ও দুলেও। সেটা বড় কথা নয়, বিস্ময় এই প্রাচুর্যে। প্রায় গরিব ঘরেরই মেয়ে রেণুকা, সেই রকম ঘরে বিয়ে হয়েছিল। 10-15 ভরি সোনায় ওদের কল্পনায় সর্বোচ্চ সীমা। ওদের যখন বিয়ে হয় তখন এত দাম ছিল না সত্যি কথা, তেমনি টাকাও ছিল দুর্লভ। কোনো একজনের যে এত সোনা থাকতে পারে, এত হিরে জহরত, বিশেষ এই সংকটের দিনে, তা ওর সুদূর স্বপ্নেরও অগোচর। সন্ত্রস্ত উদ্ভ্রান্ত মন, বিহ্বল দৃষ্টি, হাত পা অবশ হয়ে আসছে, সমস্ত দেহটা ভেতরে ভেতরে কাঁপছে। কিছুই ভালো করে দেখার কি বোঝার অবস্থা নয়। তবু সে অস্পষ্টতার মধ্যেই স্ত্রীলোকের অলংকার সচেতনতা কাজ করে গেল। ওপর ওপর চোখ বুলিয়ে মনে হলো 3-4 জোড়া বালা, 4-5 রকমের চুড়ি, প্রত্যেকটি 10-12 গাছা করে, 8-10টা হার বা নেকলেস, কানের গহনা যে কত তার সীমা সংখ্যাই নেই। মানতাসা, বাউটি, কঙ্কন, এ বেশি নয়, তবে প্রত্যেকটি একাধিক হবে নিশ্চয়। এসব সোনার, এছাড়া জড়োয়া, সেও কোনোটা বড় বড় পান্নার খামি বসানো নেকলেস, কোনোটা হিরে ও পান্নায় মেশানো।
হিরে বলেই মনে হলো রেণুকার সে ঠিক চেনে না। শুনেছে আজকাল জারকন বলে এক পাথর বেরিয়েছে, অনেকটা হীরের মতো দেখতে। বড় বড় মুক্তোর মালা, কণ্ঠি, কলার, পায়রার ডিমের মতো বড় বড় মুক্তো চারিদিকে কুচো চুনি দিয়ে বাঁধানো। তারই নেকলেস, সাধারণ জড়োয়া নেকলেসও কটা রয়েছে। এছাড়াও রিস্টলেট, আর্মলেট, মুক্তোর চুড়ি, হিরে পান্নায় মেশানো চুড়ি, নবরত্নের সেট, আরও কত কি, আরও কত কি, আরও কত। এত বেশি প্রয়োজনের তুলনায়, হিসেব রাখার সামর্থ্যের তুলনাতেও এত অধিক যে এ থেকে 2-4খানা সরে গেলেও অন্তত বহুদিন পর্যন্ত কেউ টের পাবে না। মীনাক্ষী বোধ করে ভালো করে মিলিয়েও দেখেনি কোনো দিন। বহুকালের মধ্যে হয়তো দেখার কথা মনেও পড়বে না তার। অনেক বেশি, প্রয়োজনের বহু গুণ অতিরিক্ত, সম্পদের রীতিমতো অপব্যয়, এইভাবে বন্ধ হয়ে পড়ে থাকা এ পাপ, সামাজিক অপরাধ। বারবার প্রায় অবশ রসনা রেণুকার নিঃশব্দে এই শব্দগুলো উচ্চারণ করে। নিজের প্রলুব্ধ অপরাধ কল্পনা সংক্রমিত মনকে প্রবোধ দেয়। এই অস্বাভাবিক প্রবণতার হয়ে কৈফিয়ত দেবার চেষ্টা করেন। মাত্র 2-2.5 হাজার টাকা হলেও কোনো মতো এখন রেণুকার মেয়ের বিয়েটা হয়ে যায়। তার পরের কথা পরে। অন্যথায় ওকে আত্মহত্যা করতে হবে, এবং সে কালই। আর কোনো পথ নেই। তাতে একটা প্রাণী শুধু নষ্ট হবে না, একটা সংসারও। জীবনের ছেলেমেয়েরা কারো কাছে মুখ দেখাতে পারবে না। টাকা ঋণ চাইলে মীনাক্ষী কি দেবে? নানা রকম বায়নক্কা করবে হয়তো, স্বামীর দোহাই দেবে। নিদেন বলবে, উনি আসুন জিজ্ঞাসা করি ওকে, তার আগে তো ভাই কিছু বলতে পারছি না। কথাগুলো ভাবার সময় খুব দ্রুত চিন্তাগুলো মাথার মধ্য দিয়ে খেলে গেলেও হাত নিষ্ক্রিয় হয়ে নেই। সে তার কাজ করে যাচ্ছে। বেছে বেছে সবচেয়ে ভারী যে বালা সে দুটো তুলে নিয়েছে, সেই সঙ্গে ভারী একটা মফ চেন। সব মিলিয়ে 10 ভরির কম হবে না, বেশিও হতে পারে। এবার ঠিক তেমনিভাবে লকারের ডালাটা চেপে দিয়ে আলমারির দরজাটা ঠিক তেমনি অল্প খোলা রেখে দিয়ে এসে আগেকার আসনটিতে বসলেন আবার। বুকের মধ্যে যে কি করছে, এখনই হয়তো বুকের এই স্পন্দনটুকুও বন্ধ হয়ে যাবে। হে ঈশ্বর, তাই করো, তাই করো। এ লজ্জা, এ দুশ্চিন্তা থেকে অব্যাহতি দাও। আর তিনি পারেন না, আর পারবেন না। রক্ষা করো তুমি। একটু পরেই খট করে বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসে মীনাক্ষী। এই তোর 10-15 মিনিট? স্নিগ্ধ অনুযোগ করেন রেণুকা। সঙ্গে সঙ্গে অবাক হয়ে যান নিজের আশ্চর্য অভিনয় দক্ষতা দেখে। কত অনায়াসে সামলে নিয়েছেন নিজেকে, কেমন সহজভাবে কথা কইছেন। এত শক্তি তার মধ্যে সত্যিই ছিল। কেন, বেশি লেগেছে নাকি? অকপট বিস্ময়ে প্রশ্ন করে মীনাক্ষী। 8 ঘন্টারও বেশি, অন্তত 35 মিনিট। ক্ষমাসুন্দর হাসিতে মুখ রঞ্জিত করে তুলে হলের বড় ঘড়িটা দেখান রেণুকা। তা হবে, কে জানে, অত হিসেব থাকে না। আমার তো মনে হলো এই ঢুকলুম। ও মা, তা এতক্ষণ কাটল, আদরের মা এখনো এলো না? আশ্চর্য। দাঁড়া, আমি চা চাপিয়ে আসছি। না ভাই, আর একটুও বসতে পারবো না এখন। মেয়ের বিয়ে, নেমন্তন্ন করতে বেরিয়েছি। এই চিঠি রইল, মিস্টারকে সঙ্গে নিয়ে যাবি। অবশ্য অবশ্য। তাই নাকি? মেয়ের বিয়ে? কোথায় রে? ছেলে কি করে? এই সাধারণ ছেলে, যেমন আমরা তেমনি, হাতি ঘোড়া কিছু নয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। যাস কিন্তু নিশ্চয়? হ্যাঁ। আশ্চর্য, কেমন সহজে সহজ হবার অভিনয় করে যাচ্ছেন রেণুকা, কত অনায়াসে। ওরে অসামান্য শক্তি ছিল তা কে জানত? ও মা, তা সত্যিই একটু বসবি না? এ দুপুরবেলা অমনি মুখে চলে যাবি? না ভাই, একা, বুঝতে তো পারছিস। এখনকার দিনে ট্রামে বাসে রিকশায় ঘুরে নেমন্তন্ন করা, একা মেয়ে ছেলে। উঠতেই পারি না ভিড় ঠেলে।
এখনো অনেক জায়গায় যেতে হবে রে। চা আর একদিন এসে খেয়ে যাব। আজ আসি। তরতর করে সিঁড়ি বেয়ে নেমে আসেন রেণুকা। বড্ড তাড়া তার। তিনি একাই সব করতে হবে। কোনো মতে বাড়িটা থেকে একটু দূরে চলে এসে একটা ট্যাক্সি ডাকেন। যতদূর মনে পড়ছে ব্যাগে এখনো 7-8টা টাকা আছে, ট্যাক্সি ভাড়া দিতে পারবেন। ট্যাক্সিতে উঠে বসে বলেন, বউবাজার। কবে যেন কার মুখে শুনেছিলেন বউবাজারে কোনো কোনো দোকান আছে যারা সোনা কেনে, মানে কিছু বেশি কম দামে পেলে কোনো অনাবশ্যক অরুচিকর প্রশ্ন করে না। কথাগুলো কেমন সাজানো থাকে মনে, প্রয়োজনের সময় ঠিক নেমে আসে ওপরে তাক থেকে। এরপর নির্বিঘ্নে বিয়ে চুকে যাবে, সেই তো স্বাভাবিক। যা বাকি রইল পরে দিতে হবে, তাও ঢের। কিন্তু সেজন্য রেণুকা ভাবেন না। বিয়েটা বিয়ের মতোই হলো, মানে যেমন বিয়ে হচ্ছে আজকাল। চারধারে যা দেখছেন, খাট, বিছানা, ড্রেসিং টেবিল, আলমারির দানের বাসন সবই দিয়েছেন। ছেলে ঘড়ি দিতে বারণ করেছিল, তা বাদে ছেলেকেও যা দেয় কিছু দিতে ত্রুটি করেননি। বোতাম, আংটি, গরদের জোর, গয়নাটাই খুব কম হয়ে গেল। ব্রোঞ্জের চুড়ি আর হালকা হার। তবু শেষ মুহূর্তে একজোড়া বালা কিনে তাই মান রক্ষা হলো। একেবারে নিরাভরণ অবস্থাটা ঢাকা পড়ল। নীলা বিস্মিত হয়েছিল বৈকি, খুবই বিস্মিত হয়েছিল। প্রশ্নও করেছিল, এসব কি করে হলো মা? কোথায় এত ধার করলে? শেষে অপমান হবে না তো? এত শুধবে কি করে? তোমার জন্ম কেটে যাবে তো এত দেনা শোধ করতে। এতদিন অপেক্ষাই বা করবে কে? ভাইটার যে লাঞ্ছনা শেষ থাকবে না। রেণুকা ক্লান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন, আজ আর এত কৈফিয়ত দিতে পারছি না। তুই চুপ কর এখন, বিয়েটা মিটে যাক আগে, তারপর এসব ভাবতে বসব। তারপর অবশ্য বিয়ের আনন্দে, হাসিতে, খুশিতে, উৎসবের নেশায় ভুলেই গিয়েছিল নীলা। বিয়েটা যেমন পূর্ণাঙ্গ আয়োজনে হতে পারবে তা সে একবারও ভাবেনি। তাই চিন্তা যাই আর যতই থাক, খুশি হয়েছিল সেও। উৎসবের রং ধরেছিল তারও মনে। কিন্তু বিবাহ শেষে বাসর ঘরে আসার পথে একটা কথা কানে যেতে হঠাৎ যেন আড়ষ্ট হয়ে গেল নীলা। কথাটা বলছিলেন ওর বড় মাসিমা, রেণুকার মামাতো বোন সুষমা। তিনি মীনাক্ষীদের চেনেন। মীনাক্ষীর স্বামী আর বড় মেসোমশাই দুজনে এক অফিসে ছিলেন এককালে। সুষমা বলছিলেন, তুই মীনাক্ষীদের নেমন্তন্ন করিসনি? কেন করব না, নিজে গিয়ে বলে এসেছি। স্বাভাবিকভাবেই বলেন। কিন্তু নীলার মনে হয় সহসা যেন মা বড় বেশি বিবর্ণ, ক্লান্ত হয়ে ওঠেন চোখের নিমেষে। বড় মাসিমা বলছিলেন, আমি তো তাই জানি, তবে আজ আসবার আগে ফোন করেছিলাম। একটা বড় বাজে কৈফিয়ত দিলে না আসার, তাতেই সন্দেহ হয় যে হয়তো তুই বলিসনি, বলতে পারিসনি, সেটা ওইভাবে ঢেকে নিলে। রেণুকা সুষমার অনুমান ব্যর্থ করে দিয়ে নিরুত্তর রইলেন। কোনো প্রশ্ন করলেন না, কৌতূহল প্রকাশও না। অগত্যা সুষমা নিজেই ব্যাখ্যা করলেন। বলে, সেদিনকে একজন বন্ধু এসেছিল নাকি ওর বাড়িতে নেমন্তন্ন করতে। সে চলে যেতেই দেখেছে আলমারি নাকি আধখোলা পড়ে, তাতে গোটা কতক গয়না শর্ট। তখন নাকি আর কেউ ছিল না সেখানে, বাড়িতে কেউ ছিল না। বন্ধুকে বসিয়ে মিনু নাকি বাথরুমে ঢুকেছিল চান করতে। তাই ওর মন মেজাজ খুব খারাপ। ঠিক করেছে আর কোনো বন্ধুর বাড়ি যাবে না, কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এই বলে কেমন এক ধরনের স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন সুষমা বোনের মুখের দিকে। তারপর একবার ছাদের উপরের ম্যারাপ ও বিবাহ সভায় আসবাবপত্রের উপর এক নজর চোখ বুলিয়ে নিলেন। রেণুকা এবার কি করবে? পারবে অভিনয় চালিয়ে যেতে? সহজ হবার অভিনয়? নিজেকে অসহায়ভাবে প্রশ্ন করেন মনে মনে রেণুকা। এর ভেতরই পারেনও শেষ পর্যন্ত।
মুখের বিবর্ণতা না কাটুক, কণ্ঠস্বর সহজ হয়ে ওঠে। বলেন, ও তাই নাকি? তা ভালো, যে যেমন বোঝে। আমার বলা কর্তব্য বলেছি, আসে না আসে সে বুঝবে। বন্ধুদের বাড়ি তো কত আসছে আর কত সম্পর্ক রাখছে, না এলে মহাভারত কারো অশুদ্ধ হয়ে যাবে না। তারপরে যেন একটা কথা মনে পড়ে যায়। বলেন, গেছিলাম তো আমিও নেমন্তন্ন করতে, আমাকে চোর ভাবছে না তো আবার? এই দেখো, বড়লোকের বাড়ি যাওয়াই অন্যায়, আমাদের মতো গরিব লোকের। উৎসব বাড়ির কোলাহল স্তিমিত হয়ে এলে নীলা বাসর ছেড়ে উঠে এসে মার কাছে দাঁড়ায়। রেণুকা তখন নিভে আসা উনুনগুলোর সামনে একটা খুঁটিতে ঠেস দিয়ে চোখ বুজে দাঁড়িয়েছিলেন। নীলার বেনারসি শাড়ির খসখসানিতে চমকে চোখ খুললেন। নীলা ওকে কোনো প্রশ্ন করার অবসর দিল না। কান্নায় ভেঙে পড়া চাপা গলায় বলে উঠল, কেন কেন এই কাজ তুমি করতে গেলে মা? কি দরকার ছিল ওই মিথ্যা আড়ম্বরে? এ আমার কি বিয়ে দিলে তুমি? এই পাপের বোঝা, এই অপরাধের বোঝা ঘাড়ে তুলে দিয়ে আমাকে তুমি কোন নতুন জীবনের পথে পাঠালে? কেন কেন? এর চেয়ে ভিখিরির মতো শ্বশুরবাড়ি যেতুম, সেও তো ঢের ভালো ছিল মা। রেণুকা নিমেষে জ্বলে ওঠেন যেন। কঠিন কণ্ঠে বলেন, কি করেছি আমি? কি বলতে চাস শুনি? কি ভেবেছিস তুই আমার সম্বন্ধে? কি করেছি বলে তোর ধারণা? স্থির শানিত দৃষ্টিতে চেয়ে থাকেন মেয়ের চোখের দিকে। সে চোখে অপরিসীম দাহ, অপরিমাণ কাঠিন্য আর স্পর্ধা। সমস্ত বিশ্বের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত যেন সে দৃষ্টি। বিশ্ব সংসারের এই অসাম্য ও অবিচারের বিরুদ্ধে। চোখের পলকও বুঝে পড়ে না, এমনই স্থির উদ্ধত চাহনি। সে চোখের সামনে মাথা নামিয়েই নিতে হয় শেষ পর্যন্ত। মায়ের অবস্থাটা কি বুঝতে পারে নীলা? ওর মনটা কি দেখতে পায়? কে জানে। তবে তার আশঙ্কা বা অনুমান যে কি, সেটার কিছুতে মুখ ফুটে বলতে পারে না। শব্দকটা শেষ অবধি উচ্চারণ হয় না, ঠোঁটের কাছে এসেও আটকে যায়। মাথা নামিয়ে আবার বাসর ঘরের দিকেই ফিরে যায় একসময়। পেছনে যে আগ্নেয়গিরি গলে জলপ্রপাতে পরিণত হয়েছে কখন, তাও দেখতে পায় না আর। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, সামাজিক। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।